অসাধারণ ওয়ানডে ইনিংস খেললেন সাব্বির রহমান এবং কি অসাধারণ টি-20 ইনিংস খেললেন সাকিব আল হাসান। যদিও বাংলাদেশ খেলছে তাদের শততম টেস্ট ম্যাচ, ৭১ সংযোগে আজ আমরা কথা বলবো বাংলাদেশের শততম টেস্ট ম্যাচ নিয়ে, বিসিবির ভূমিকা নিয়ে এবং আইসিসিতে যে পরিবর্তন আসছে সেই পরিবর্তন নিয়ে আমরা কথা বলবো। তিনজন অতিথি রয়েছেন আজকে আমার সাথে, তাদের সাথে সবার আগে আপনাদের পরিচয় করিয়ে দিতে চাই। আমার সাথে রয়েছেন সৈয়দ আশরাফুল হক, সাবেক সাধারণ সম্পাদক বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং সাবেক সিইও এশিয়ান ক্রিকেট কাউন্সিল। আমার সাথে রয়েছেন খন্দকার জামিল উদ্দিন, সাবেক পরিচালক বাংলাদেশ ক্রিকেট বোর্ড, এবং আমার সাথে রয়েছেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক অঘোর মন্ডল। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি ৭১ সংযোগে এবং আলোচনা শুরু করতে চাই খন্দকার জামিল উদ্দিন আপনাকে দিয়ে। আমরা আমাদের শততম টেস্ট ম্যাচ খেলছি এবং আজকে দ্বিতীয় দিনের খেলা শুরু হলো। ১২৪ রানে বাংলাদেশ পিছিয়ে আছে, ৫টা উইকেট এখনো হাতে আছে। দুটো দিনের খেলা আপনি কেমন দেখলেন? ধন্যবাদ আপনাকে। শুরুটা বাংলাদেশ স্বপ্নের মতোই শুরু করেছিল। ১০০তম টেস্টের সবাই যেভাবে আমাদের ১০০তম টেস্ট নিয়ে যেভাবে সবাই আমরা একটা ভালো কিছুর প্রত্যাশায়, সেই প্রত্যাশা অনুযায়ী কিন্তু বাংলাদেশ শুরু করেছিল। ৭০ রানে ৪টা উইকেট ফেলে দিয়েছিল প্রথম সেশনে। ১৯৫ রানে ৭ উইকেট, যদিও শ্রীলঙ্কার লোয়ার অর্ডার ব্যাটসম্যানদের দৃঢ়তায় এবং ওদের অন্যতম সেরা খেলোয়াড় বর্তমান দলের চান্ডিমালের দৃঢ়তায় যদিও তারা ৩৩৮ রান করতে সক্ষম হয়েছে। বাট তারপরেও বাংলাদেশ ভালোভাবেই ম্যাচে আছে এবং যেভাবে বাংলাদেশ শুরু করেছে 95 ফর নো লস, আমরা আশা করেছিলাম যে ১৯০, ২০২ উইকেটে এইভাবেই কিন্তু একটা দিনের পরিসমাপ্তি হবে, সেরকমই আমরা আশা করেছিলাম। বাট পরের দিকে এসে যেভাবে ৭ বলের ব্যবধানে তিনটি উইকেটের পতন ঘটলো, সেটা আসলে খুব দুঃখজনক। এবং আমি মনে করি যে সাব্বির রহমান, যেটা আপনি শুরুতেই বললেন যে ওয়ানডে ম্যাচ খেললো, ঠিক ওয়ানডে ম্যাচ খেললো ঠিক ওই মুহূর্তে যেখানে নাকি আর মাত্র ১-২টা ওভার বাকি আছে, সেই সময় ওইভাবে মাঠের চতুর্দিকে শট খেলার আসলে কোনো প্রয়োজন ছিল না। টেস্ট ম্যাচ ব্যাপারটাই কিন্তু অন্যরকম। এখানে 5টা দিন আপনাকে খেলতে হবে। একটা দুটো ওভার যদি আপনি শট না খেলে কাটিয়ে দেন, তাতে কিন্তু কিছু যায় আসে না। কিন্তু সেই জিনিসটাই আমরা ভুলে গেলাম, অর্থাৎ টেস্ট ম্যাচের যে মেজাজ, সেই মেজাজটাই আমরা ধরে রাখতে পারলাম না। এইভাবে যদি আমরা টেস্ট ম্যাচ খেলি তাহলে কিন্তু আমাদের যেই ভালো আমরা শুরু করেছিলাম, সেই ভালোটা কিন্তু দিন শেষে আমরা কিন্তু ধরে রাখতে পারবো না, সেটা মাথায় রাখতে হবে। অ্যাপ্রোচ অ্যাপ্লিকেশনের প্রবলেম। সৈয়দ আশরাফুল হক, আপনার অবজারভেশন কি? দুটো দিনের খেলা আপনিও দেখেছেন, আপনার অবজারভেশন। আমরা শততম টেস্ট ম্যাচ খেলছি। দেখেন, আমি খেলাগুলো পুরোপুরি দেখিনি, বাট আমি একটা অবজারভেশন করতে চাই যে আপনার দলের যে বেস্ট ব্যাটসম্যান, আমাদের দলের বেস্ট ব্যাটসম্যান হলো মুশফিক। মুশফিক কেন ৬ নম্বরে যাবে? মুশফিক শুড ব্যাট এট নাম্বার 4। ইটস লাইক সামথিং যে আপনি সেরা ব্যাটসম্যান ধরেন সচিন তেন্ডুলকার ব্যাটিং এট নাম্বার 6, or Virat Kohli batting at number 6, or Greg Chappell batting at number 6. এটা তো হতে পারে না। Your best batsman must be number 3 or number 4. আর ও নাম্বার 4 এ গত টেস্টে দোনো ইনিংসে ভালো খেলেছে। এটার ভিতরে যুক্তিটা কি? আই ডোন্ট নো। আই এম নট দি কোচ, আমি ক্যাপ্টেনও না, কোচও না, আই রিয়েলি ডোন্ট নো। বাট আমার কাছে মনে হয় এটা একটা আজগুবি ব্যাপার। অর্থাৎ মুশফিকের আরো উপরে ব্যাট করা উচিত। নিশ্চয়ই মুশফিকের ব্যাট করা উচিত 4 নম্বরে, বিকজ হি ইজ দ্য বেস্ট ব্যাটসম্যান ফর দি লঙ্গার ভার্সন। অগরদা, যেমনটা আমরা শুনলাম সৈয়দ আশরাফুল হকের কাছ থেকে যে মুশফিকের আরো উপরে ব্যাট করা উচিত, আমরা সাকিব আল হাসানের ব্যাটিংও আজকে দেখলাম এবং আপনি তো অবজার্ভ করছেন, সবকিছু দেখছেন এবং জানেন নিশ্চয়ই যে দল গঠন থেকে শুরু করে প্লেয়াররা নানা রকম চাপের মুখে রয়েছে। শততম টেস্ট শুরুর আগে বিসিবি প্রেসিডেন্ট তিনি উড়ে গিয়েছেন কলম্বোতে, তিনি সেখানে নৈশভোজে ক্রিকেটারদের সাথে বসেছেন এবং সেখানে বসার পর তিনি এমনটাও বলেছেন যে হতে পারে কেউ সিনিয়র ক্রিকেটার পারফর্ম না করলে কেউ দলে থাকবে না, সেটার কোন রকমের প্রভাব আসলে টিমের উপরে পড়ছে কিনা, ক্রিকেটারদের উপরে পড়ছে কিনা। এবং তিনি বলেছেন যে মাহমুদুল্লাহ রিয়াদকে বাদ দেওয়ার সিদ্ধান্ত আসলে তার ছিল। অর্থাৎ এই যে বিষয়গুলো ঘটছে মাঠের বাইরে, সেটার প্রভাবই কি আসলে মাঠে পড়ছে কিনা, বা খেলোয়াড়দের বডি ল্যাঙ্গুয়েজে আপনি সেটা অনুভব করছেন কিনা? ধন্যবাদ ভাই। আমি একজন ক্রিকেট অনুরাগী হিসেবে আমার কাছে ক্রিকেটটা মনে হয় হচ্ছে দিনের শুরুতে বা টেস্ট ম্যাচের যদি বলি বা ওয়ানডে ম্যাচের টস থেকে শুরু করে দিনের পরবর্তী 90 ওভার, এর বাইরে আমার কাছে, আমি অন্তত ক্রিকেট নিয়ে খুব একটা ভাবি না। আমি সেটা মনে করি না অন্তত ম্যাচ চলাকালীন সময়। এখন বোর্ড সভাপতি যে কথাটা বলেছেন কলম্বোতে, তার আগে তিনি ঢাকায় কি বললেন, দুটো আপনার টেলিভিশনের ভাষায় যদি বলি, দুটো শর্ট বা সিঙ্ক আপনি চালালে উত্তরটা আপনিই পেয়ে যাবেন। আপনি একজন ক্রিকেটার হলে বা অন্য একজন ক্রিকেটার হলে তার উপর কি প্রভাব পড়তে পারে, তার থেকে হচ্ছে সাধারণ মানুষের কাছে অনেক বেশি
বিষয়টা একটু হালকা হয়ে যায় বা তরল হয়ে যায় কথাবার্তাগুলা। তো আমরা যখন 100তম টেস্ট খেলছি সেই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশ তার ক্রিকেট সংস্কৃতিতে কতটা সমৃদ্ধ হলো, প্রশ্নটা সেখানে থাকছে যে 17 বছরের 100তম টেস্ট নিয়ে যাবে আবেগ উচ্ছ্বাস। আমরা বারবার বলছি যে আমাদের ঐতিহাসিক টেস্ট, ইতিহাসের পাতায় নাম লেখাচ্ছি, কিন্তু আমাদের ক্রিকেট সংস্কৃতি কতটুকু এগোলো। ক্রিকেট শুধু খেলা না, তার সঙ্গে একটা কালচারও বটে, ক্রিকেট একটা দর্শনও বটে। সেই সব জায়গায় সমৃদ্ধ হতে পারেনি বাংলাদেশ 100তম টেস্ট চলাকালীন সময়, অন্তত আক্ষেপ বা দুঃখ নিয়ে সেটা বলতেই হবে। আর প্রভাব পড়তেই পারে, তবে আমি মনে করি যারা 50টা 55টা টেস্ট খেলে ফেলছেন সেই রকম অনেক ক্রিকেটার আছে, তাদের কাছে এটা খুব বড় রকমের প্রভাব পড়ার কথা না, কারণ তারা পেশাদারি মানসিকতা নিয়েই তারা মাঠে নামেন, পেশাদারি মনোভাব নিয়ে ক্রিকেটটা খেলেন। বাইরের কথাটাকে খুব গুরুত্ব দেওয়ার থেকে বরং ওই হাতে যখন বলটা ডেলিভারি দিচ্ছে ওটা তাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ, বা যে বলটা ফেস করছে সেটাই তাদের কাছে গুরুত্বপূর্ণ হওয়া উচিত। এবং আমি বিশ্বাস করি ক্রিকেটাররা সেটাই, আমাদের ক্রিকেটাররা সেটা মনে করেন নিজেদের। এবং বাইরে যদি মাহমুদুল্লাহ একাদশে আছেন কি নেই সেটা নিয়ে বাকি যারা আছেন তাদের ভাবার কোনো কারণ নেই। মমিনুল বাদ পড়েছেন কেন সেটা মমিনুল চিন্তা করুক, মিডিয়ার কাজ করুক, ক্রিকেটাররা 22 গজে তাদের কাজটা করবে সেইটা। আর যদি বোর্ড সভাপতির কথাটা সত্য হয়, তিনি বাদ দিয়েছেন, তাহলে একটা বিনয়ের সঙ্গে একটা প্রশ্ন জাগবে এবং আমি সেই প্রশ্নটা করতে চাই। তাহলে আর এতই দ্বিস্তর বিশিষ্ট নির্বাচক কমিটি রেখেই বা লাভ কি, বা বাকি পেশাদার কোচ ম্যানেজারকে নির্বাচন পলিসির ভিতর রেখে না রাখার থেকে ওয়ান ম্যান নির্বাচন কমিটিটা করলে বোধহয় বাংলাদেশ ক্রিকেটের জন্য আরো ভালো। যে আমি আবারও ফিরবো আপনার কাছে, খন্দকার জামিলউদ্দিন, যেমনটা অঘোর মন্ডল বললেন যে আসলে যার যে কাজ তার সেই কাজটা করা উচিত, সেই ক্ষেত্রে আসলে দ্বিস্তর বিশিষ্ট একটা আমরা নির্বাচক কমিটি করেছি এবং বিসিবি প্রেসিডেন্ট যে কথাটা বলেছেন যে মাহমুদুল্লাহ রিয়াদকে বাদ দেওয়ার ডিসিশন তার ছিল, অর্থাৎ তিনি শেষ সিদ্ধান্তটা নিচ্ছেন। সেই ক্ষেত্রে আসলে এই নির্বাচক কমিটির আর কোনো প্রয়োজনীয়তা পড়ে কিনা প্রথমত, আর দ্বিতীয়ত হচ্ছে যে আপনার কি মনে হয় যে বোর্ড প্রেসিডেন্ট এটা কি তার এখতিয়ারের ভেতরে পড়ে যে দল নির্বাচন করা বা না করা, এই বিষয়গুলো আসলে তার এখতিয়ার কিনা, আপনি কিভাবে দেখছেন? যদি মোটা দাগে বলি তাহলে অবশ্যই এখতিয়ারের মধ্যে পড়ে না। তবে এখানে আমি একটু ব্যাখ্যা করতে চাই। আসলে সেটা হচ্ছে আমরা কিন্তু দীর্ঘদিন থেকেই দেখতে পাচ্ছি যে বোর্ড প্রেসিডেন্ট শুধু দল নির্বাচন নয়, সব ক্ষেত্রেই কিন্তু বোর্ড প্রেসিডেন্ট কথা বলছেন এবং সব বিষয়ে উনি দিক নির্দেশনা দিচ্ছেন বা সমাধান দিচ্ছেন বা ডিসিশন নিচ্ছেন, সব বিষয়তেই কিন্তু উনি মিডিয়াকে কিন্তু উনি ফেস করছেন। যদিও আমরা জানি যে ক্রিকেট বোর্ডে একজন মিডিয়া ম্যানেজার আছে, তাহলে মিডিয়া ম্যানেজার আছে, মিডিয়া পরিচালক আছেন, ক্রিকেট বোর্ডে একটা আলাদা মিডিয়া কমিটি আছেন, কিন্তু তাদেরকে কিন্তু আমরা মিডিয়াকে ফেস করতে দেখি না। আমরা সব জায়গাতেই আমাদের মাননীয় বোর্ড প্রেসিডেন্টকে কিন্তু সাংবাদিকদের সঙ্গে সব বিষয়ে, যে কোনো বিষয়, উদ্ভূত বিষয়ে কথা বলতে দেখি। এখানে দুটো বিষয় আছে, হতে পারে। এক হচ্ছে উনি সব বিষয়ে ইনভলভ হতে ভালোবাসেন, সব বিষয়ে উনি কথা বলতে ভালোবাসেন। ক্রিকেটটা হয়তো ওনার একটা প্রচন্ড আবেগের একটা জায়গা ওনার মধ্যে আছে ক্রিকেট নিয়ে, সেই জন্য হয়তো উনি সব বিষয়ে নিজেকে জড়িয়ে রাখতে চান বা পছন্দ করেন। আরেকটা বিষয় হতে পারে যে ওনার সঙ্গে যারা কাজ করছেন তাদের কারোর উপরে উনি ডিপেন্ড করতে পারেন না। এবং যদি উনি, আমার কাছে মনে হচ্ছে দ্বিতীয় বিষয়টা আমি মনে করি যে এখানে উল্লেখ করার মতো, কারণ উনি যদি সব বাকিদের উপর ডিপেন্ড করতে পারতেন তাহলে সব বিষয়ে ওনার হস্তক্ষেপ করার দরকার ছিল না, বা সব বিষয়ে সাংবাদিকদের সঙ্গে ওনার কথা বলার দরকার ছিল না, বা এটাও বলার দরকার ছিল না যে দল নির্বাচন আমার মাধ্যমে হচ্ছে, আমি মাহমুদুল্লাহকে বাদ দিয়েছি। আবার আপনি দেখেন মিডিয়া ম্যানেজার কিন্তু দলের সঙ্গে আছে শ্রীলঙ্কায়, সেখানে নিয়মটা কি হওয়া উচিত? মাহমুদুল্লাহর ব্যাপারে যাই সিদ্ধান্ত হবে সেটা সিদ্ধান্ত নেওয়ার পরে মিডিয়া ম্যানেজার মিডিয়াকে সেটা অবহিত করবে। কিন্তু আমরা কি দেখলাম, অল অন এ সাডেন দলের ম্যানেজার এই কথাগুলো মিডিয়ার সঙ্গে আলাপ করছেন যে মিডিয়া কমিটির চেয়ারম্যানই রয়েছেন ঠিক এই মুহূর্তে কলম্বোতে, হ্যাঁ, দেশে ফেরত পাঠানো হবে। তারপর বিকেলে আমরা দেখলাম আমাদের প্রেসিডেন্ট সাংবাদিক সম্মেলন করে বললেন, আমি তো জানি না, এটা আমাকে না জিজ্ঞেস করে তো এরকম ডিসিশন নেওয়ার কথা না। তার মানে কি বোঝা যাচ্ছে, একটা সুস্পষ্ট যে একটা কোঅর্ডিনেশন, কার কি দায়িত্ব, কে কি করতে পারবে, সেই জিনিসটাই আসলে সুনির্দিষ্ট করে বলা নাই, যার জন্য বারবারই প্রেসিডেন্টকে এই এক এক সময় এক এক বিষয়ে নাক গলাতে হচ্ছে বা তাকে ভূমিকা পালন করতে হচ্ছে। এইরকমই যদি বিষয় হয়, অ্যাজ ফার এজ প্লেয়ার সিলেকশন ইজ কনসার্ন, আমরা বোর্ড প্রেসিডেন্টের কথা যদি দেখি তাহলে আমরা দেখবো উনি বলেছিলেন যে একমত হয় না কোচ, ম্যানেজার
কোচ অধিনায়ক অনেক সময় একমত হয় না নির্বাচকদের সঙ্গে, সেই জন্য উনি ম্যানেজারকে সেখানে অন্তর্ভুক্ত করলেন, যিনি মিডিয়া হিসাবে কাজ করবেন দুইজনের মাঝখানে, মিডিয়া ওনাকে দিলেন। তাদের মধ্যে যদি মতানৈক্য না হয়, তাহলে মতৈক্য হয়, তাহলে ক্রিকেট অপারেশন প্রধান একজন নির্বাচক হিসেবে কাজ করবেন, অর্থাৎ 2 স্তর বিশিষ্ট নির্বাচক কমিটি উনি গঠন করলেন। কিন্তু মজার ব্যাপার হচ্ছে 2 স্তর বিশিষ্ট নির্বাচক মন্ডলী গঠন করার পরেও কিন্তু আমার মনে হচ্ছে যে তাদের মধ্যে অনৈক্যতা থেকেই যাচ্ছে। ওনাকে বলতে হচ্ছে যে দল নির্বাচনে আমি মাহমুদুল্লাহকে বাদ দিয়েছি, আমি আরেকজনকেও বাদ দিতাম, বাট লিটলের ইনজুরির কারণে সেটা আমি করতে পারিনি। অর্থাৎ এককভাবে উনি সব দায় দায়িত্ব কাঁধে তুলে নিচ্ছেন। তার মানে যাদেরকে উনি নিয়োগ দিয়েছেন বিভিন্ন কাজকর্মের জন্য, তারা তাদের দায়িত্বটা ঠিকভাবে পালন করছেন না। জি, অর্থাৎ ফাংশনটা ঠিকভাবে হচ্ছে না, কারণ দ্বিস্তর বিশিষ্ট যে নির্বাচক কমিটি করা হয়েছে, একটা দিকে 3 জন নির্বাচক থাকছেন, আর একটা দিকে অধিনায়ক থাকছেন, টিম ম্যানেজার থাকছেন এবং কোচ থাকছেন। অথচ আমাদের ওয়ানডে টিমের অধিনায়ক মাশরাফি জানেন না যে নির্বাচকরা 3 জন নির্বাচক কি ওয়ানডে টিম আসলে বোর্ড প্রেসিডেন্টের কাছে পাঠিয়েছে, এবং সেই টিমে যে মাহমুদুল্লাহ রিয়াদ নেই সেটাও তিনি আসলে জানতেন না, পরবর্তীতে তিনি শুনেছেন। সৈয়দ আশরাফুল হক, আপনার কাছে জানতে চাইবো যে আপনি বিভিন্ন বডিতে কাজ করেছেন, একসময় আপনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডে কাজ করেছেন, পরবর্তীতে আপনি এশিয়ান ক্রিকেট কাউন্সিলেও কাজ করেছেন। মানে আমাদের এখানে বিসিবি যেভাবে ফাংশন করছে, যে কাঠামোতে চলছে, সেই কাঠামোতে আপনি কি আসলে কোনো সমস্যা দেখেন কিনা, বা আমাদের ক্রিকেট অপারেশন যেভাবে করে অ্যাক্টিভ থাকার কথা সেটা আসলে সেভাবে আছে কিনা, আপনার কি মনে হয়? দেখেন, আমি সত্যি কথা বলতে কি, আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উপরে, ক্রিকেট বোর্ড কেমন করে চলে কিংবা কি হচ্ছে এখন, ওটা আমার জানা নেই। আচ্ছা, তো এই সম্বন্ধে আমার কিছু বলতে, আমি কিছু বলতে চাই না, বিকজ আমি তা জানি না। বাট এর আগের যা ছিল, আগে কিন্তু একটা আমাদের, যখন আমি হয়তো ছিলাম বোর্ডে, আমি জানি না যখন জামিন ছিল না, কিন্তু তখন তার সেম জিনিস ছিল না। আমাদের একটা দায়িত্ব, একটা টার্মস অফ রেফারেন্স ছিল, যে এর দায়িত্ব এটা, এর দায়িত্ব এটা, এর দায়িত্ব এটা, ওটা আমাদের সময় ছিল। বাট এখন আমি কিছুই বলতে পারবো না এই বোর্ড সম্বন্ধে, বিকজ আমি এই বোর্ড সম্বন্ধে কিছু জানি না। জি, নিশ্চয়ই। তাহলে পরবর্তীতে নিশ্চয়ই আমি আপনার কাছ থেকে শুনবো যে আইসিসিতে যে পরিবর্তন আসছে সেই বিষয়ে আপনার কি মতামত, সেটা আমি আপনার কাছ থেকে শুনবো। তার আগে একটু অঘোরদার কাছে যেতে চাই। অঘোরদা, আপনার কাছে জানতে চাইবো যে হাতুরুস সিংহে তিনি বিভিন্ন সময় সিদ্ধান্ত নিচ্ছেন এবং তার সিদ্ধান্তই চূড়ান্ত হচ্ছে, এমনটা আমরা শুনছি, এবং এটা আমরা আমাদের সহকর্মীদের কাছ থেকে জানতে পারছি যারা শ্রীলঙ্কাতে ঠিক এই মুহূর্তে ১৭তম টেস্ট ম্যাচ কভার করছেন। আপনার আসলে কি মনে হয় যে কোচের যতটুকু এখতিয়ার দল নিয়ে কাজ করার, সেই ক্ষেত্রে হাতুরুস সিং একটু বেশি তিনি বিভিন্ন বিষয়ে নাক গলাচ্ছেন কিনা, বা তার একক সিদ্ধান্তই বাস্তবায়িত হচ্ছে কিনা? ঠিক ঢাকায় বসে বলা কঠিন যে কলম্বোতে কি হচ্ছে, এবং আমি সেটা বলতেও চাই না। তবে নিজের বিশ্বাস থেকে আমি মনে করি যে দল নির্বাচনে টিম ম্যানেজমেন্ট, সেখানে যারা পার্ট, সেখানে অধিনায়ক আছেন, ম্যানেজার আছেন, কোচ আছেন, এটা সম্মিলিত সিদ্ধান্তের প্রেক্ষিতেই একাদশ নির্বাচন হওয়া উচিত বা হয়। আমি অন্তত সেটা বিশ্বাস করতে চাই। জানি না ভেতরে কি হচ্ছে। হাতুড়ি সিং এর টার্মস অ্যান্ড রেফারেন্সটা কি কোচ হিসাবে, সেটা বোর্ড কর্মকর্তারাই জানেন। তাকে স্বাধীনতা কতটুকু দিয়েছেন, তার দায়িত্বের পরিধি বা সীমারেখাটা কত লম্বা, তিনি কি করতে পারবেন কি পারবেন না, সেটা জবাবদিহিতা নেওয়ার জন্য একটা ক্রিকেট বোর্ডের ক্রিকেট অপারেশনস আছে, সেই অপারেশনস কমিটির লোকজন আরো ভালো বলতে পারবেন যে হাতুড়ি সিংহে কি একক সিদ্ধান্তে অনেক কিছু করছেন, বা অন্যের কাজের ভিতর নাক গলাচ্ছেন কি গলাচ্ছেন না। এটা পর্যবেক্ষণ করাটাই হচ্ছে বোর্ড কর্মকর্তাদের কাজ। তারা সেটা করছেন কিনা আমাদের কাছে সেটাই বিবেচ্য বিষয়। যদি গণমাধ্যমে যে বিষয়গুলো বেরিয়ে আসছে সেটাই সত্য হয়, এবং সেটা যদি আমাদের বিশ্বাস করতে হয়, তাহলে আমি বিস্মিত হই যে তাহলে এত ২৭ জন বা ২৬ জনের একটা ক্রিকেট বোর্ড, যেখানে এতগুলো পরিচালক আছেন, এতগুলো লোক থাকার কি দরকার আছে চেয়ার বা রুম দখল করে, বা রুমে বসে থেকে তাদের কাজটা কি? হাতুড়ি সিং কি করছেন সেটা আমার কাছে বিবেচ্য না। আমার কাছে বিবেচ্য হচ্ছে বাকি যারা আছেন তারা কি করছেন। তারা কি শুধু বিদেশ সফরে যাওয়ার জন্য, বা বোর্ড প্রেসিডেন্ট সংবাদ সম্মেলন করবে তার পাশে দাঁড়ানোর জন্য, না আসলে ক্রিকেট নিয়ে তাদের অনেক কিছু ভাবার আছে, সেই কাজটা আদৌ কি তারা ভাবছেন? জি,
নিশ্চয়ই আবারও আমরা আলোচনায় ফিরবো এবং যতটুকু আমরা জানি যে হাথুরু সিং তার সরাসরি আসলে রিপোর্ট করার কথা ক্রিকেট অপারেশনস এর যিনি চেয়ারম্যান তার কাছে, এবং আমরা বিভিন্ন সময় শুনে থাকি আসলে ক্রিকেট অপারেশনস এর চেয়ারম্যান যিনি রয়েছেন তার করার কিছুই থাকে না, কারণ হাথুরু সিং এর সরাসরি যোগাযোগ রক্ষা করে চলেন বিসিবি প্রেসিডেন্টের সাথে। সেই বিষয়ে আমরা আলোচনা করবো, কিন্তু তার আগে এই মুহূর্তে একটা নিয়মমাফিক বিরতি। আর আপনারা চাইলে আমাদের সাথে যোগ দিতে পারেন, আমাদের নাম্বারগুলো আপনাদের মুখস্থই আছে, চাইলে আপনারা ফোন করতে পারেন এবং অংশ নিতে পারেন। ফিরে আসছি একটু পর। আলোচনায় ১৭তম টেস্ট ম্যাচ এবং ৭১ সংযোগে আরো একবার আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি ফাহিম রহমান এবং আমরা আলোচনা করছিলাম বাংলাদেশের ক্রিকেট নিয়ে। জানতে চাইব খন্দকার জামিল উদ্দিন আপনার কাছে, যে যেভাবে করে আসলে আমরা ১৭তম টেস্ট ম্যাচটা উদযাপন করছি, আসলে হচ্ছেও এটা আসলে শ্রীলঙ্কাতে, তারপরেও বিসিবির করণীয় কিছু ছিল কিনা? যেমন আমরা দু একজন সাবেক অধিনায়ককে কিছুটা হতাশা ব্যক্ত করতে দেখেছি যে ১৭তম টেস্ট ম্যাচ হচ্ছে, তারা বাংলাদেশের টেস্ট ক্যাপ্টেন ছিলেন, কিন্তু তাদেরকে আসলে কোনো ধরনেরই নিমন্ত্রণ জানানো হয়নি, বা যারা প্রথমবার সাদা পোশাকে বাংলাদেশের হয়ে মাঠে নেমেছিলেন, প্রথম টেস্ট ম্যাচ যারা খেলতে নেমেছিলেন, তাদেরকেও হয়তো বা ইনভাইট করা হয়নি। বিসিবি হয়তো চিন্তা করছে যে টেস্ট ম্যাচ শেষ হওয়ার পর দেশে একটা বড়সড় করে প্রোগ্রাম করবে। এই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ। আসলে ১৭তম টেস্ট ম্যাচ প্রথমত আমি মনে করি যে আমাদের পরিকল্পনাটা এমন হওয়া দরকার ছিল যাতে করে ১৭তম টেস্ট ম্যাচটা আমাদের নিজের দেশে খেলতে পারি। বাট সেটা যেহেতু হয়নি, আমাদের পরিকল্পনাটা সেভাবে আমরা করিনি। আমাদের খেলা ১৭তম টেস্ট ম্যাচটা আমাদেরকে শ্রীলঙ্কায় খেলতে হচ্ছে। বাট শ্রীলঙ্কাতেও আমরা কিন্তু বেশ কিছু পরিকল্পনা নিতে পারতাম, কারণ বাংলাদেশের জন্য এটা কিন্তু একটা গৌরবময় একটা দিন, একটা গৌরবময় একটা অধ্যায়। বাংলাদেশের ক্রিকেটের জন্য, বাংলাদেশের খেলাধুলার ইতিহাসেও একটা গৌরবময় অধ্যায়, গৌরবময় দিন। সেটাকে স্মরণীয় করে রাখার জন্য আপনি দেখেন আমরা শ্রীলঙ্কায় খেলছি, বাট শ্রীলঙ্কা কিন্তু তাদেরকে এই যে ফ্ল্যাগ দিয়ে বাচ্চারা আমাদেরকে প্লেয়ারদেরকে গার্ড অফ অনার দিল, তাদের ক্রীড়ামন্ত্রী আমাদেরকে ব্লেজার দিল, তাদের প্রেসিডেন্ট আমাদের গলায় ইয়ে পরিয়ে দিল, মেডেল পরিয়ে দিল, এবং তারা কিন্তু যথেষ্ট চেষ্টা করেছে আমাদের এই দিনটাকে একটু স্মরণীয় করে রাখার জন্য। কিন্তু আমরা কি করলাম? আমরা কি প্রথম যারা টেস্ট ম্যাচ খেলেছে আমাদের ১৫ জনের মতো দল, শ্রীলঙ্কার তো খুব কাছে, এখানে খুব বেশি টাকা কিন্তু বোর্ডের খরচ হতো না। আমরা এই ১৫ জন, যাদের মধ্যে ক্রিকেট বোর্ডের সঙ্গেই বর্তমানে ৩-৪ জন জড়িত আছেন, তাদেরকে বাদ দিলে আর মাত্র ১০-১১ জন। সুতরাং আমরা এদেরকে নিয়ে কিন্তু সেখানে তাদেরকে খেলা দেখানোর একটা ব্যবস্থা করতে পারতাম, তাদেরকে আমরা ওইখানে একটা সম্বর্ধনা দিতে পারতাম। প্লাস আমাদের কয়জন অধিনায়ক, আমাদের অধিনায়কও কিন্তু ১০-১১ জন, সেই ১০-১১ জন অধিনায়ক আমরা ওখানে নিয়ে যেতে পারতাম, নিয়ে গিয়ে তাদেরকে আমরা একটা সম্মাননা দিতে পারতাম, সবাই মিলে একটা নৈশভোজ করতে পারতাম। সেখানে প্রেজেন্ট খেলোয়াড় যারা প্রথম টেস্ট খেলেছে তাদের মধ্যে একটা সেতু বন্ধন হতো, সবার মধ্যে একটা যোগাযোগ হতো, একটা আনন্দের উপলক্ষ তৈরি হতো। ওইখানে যারা আমাদের দর্শকরা আছেন বা আমাদের যারা এখান থেকে গেছেন, তারাও কিন্তু জিনিসটা ভালোভাবে নিত। পুরো ক্রিকেট বিশ্ব কিন্তু তাকিয়ে দেখতো যে ১০০তম টেস্ট ম্যাচটা আমরা কত সুন্দর করে আমরা অর্গানাইজ করেছি। আমরা আমাদের পূর্বে যারা আমাদেরকে এই টেস্ট ম্যাচে হাতে খড়ি দিয়েছে তাদেরকে আমরা সম্মান দেখিয়েছি, আমাদের অধিনায়ক যারা ছিলেন তাদেরকে আমরা সম্মান দেখিয়েছি। পুরো ক্রিকেট বিশ্বে কিন্তু এটা একটা অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকতে পারত। বাট আমি খুব বিশ্বের সঙ্গে লক্ষ্য করলাম, আমি জানি না যে দেশে ফিরে আসার পরে বিসিবির কোনো পরিকল্পনা আছে কিনা, সেটা থাকলেও আমরা একটা কথা আছে না, যে জিনিসটা সেদিন না করলে সেই মজাটা কিন্তু আর পাওয়া যায় না। তো সেই কনটেক্সটে আমি বলবো যে খুব বেশি হলে ১৫ থেকে ২০ লক্ষ টাকা বিসিবির খরচ হতো এই কাজগুলো করতে গেলে। বিসিবি কিন্তু বাংলাদেশের যত ক্রীড়া ফেডারেশন আছে সবাই টাকা একত্র করলে যা হবে, বিসিবির কিন্তু তার চেয়ে ১০০ গুণ বেশি টাকা আছে আমার জানা মতে। সুতরাং ১৫-২০ লাখ টাকা খরচ করার মতন ক্যাপাবিলিটি কিন্তু বিসিবির আছে, এবং এটা তাদের জন্য পিনার। সেই হিসাবে আমি মনে করি যেহেতু ক্যাপাবিলিটি আছে, যেহেতু আমরা ১০০তম টেস্ট ম্যাচ খেলছি, সারা বিশ্বেও কিন্তু আমাদেরকে বাংলাদেশকে বলতো যে না, বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বাংলাদেশ জানে কিভাবে তাদের খেলোয়াড়দেরকে, কিভাবে তাদের পূর্বপুরুষদেরকে সম্মান দেখাতে হয়, কিভাবে একটা দিনকে স্মরণীয় করে রাখতে হয়। এরকম একটা অপরচুনিটি আমরা কিন্তু
আমাদের এই সুবর্ণ সুযোগটা আমরা হাতছাড়া করলাম। আমার মনে হয় যে এই কাজটা বিসিবি যদি করতো, আমাদের সারা বিশ্বব্যাপী, সারা ক্রিকেট বিশ্বে আমাদের গৌরবটা বাড়তো, বই কমতো না। জি, আমি আবার ফিরবো আপনার কাছে। অগত্যা আপনার কাছ থেকে এই বিষয়টাই জানতে চাইবো যে বিসিবির আর কি কি করণীয় ছিল, এবং আরেকটা ব্যাপার জানতে চাইবো, আপনি বলেছেন যে ক্রিকেট কালচার আমাদের দেশে এখনো ওভাবে করে তৈরি হয়নি, তার মানে দাঁড়ায় যে আমাদের দেশে ক্রিকেট ক্রেজ আছে, ক্রিকেট কালচার এখনো সেভাবে করে আমরা তৈরি করতে পারিনি। যেমন আজকের দিনটা, এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটা দিন বাংলাদেশের ক্রিকেটের জন্য, এবং আজ থেকে 10 বছর আগে মানজার রানা এই দিনেই তিনি পৃথিবী ছেড়ে যান। তো সেই মানজার রানা সম্পর্কে যদি কোনো ক্রিকেট ফ্যান জানতে চায়, কোথা থেকে সে জানবে? বাংলাদেশের ক্রিকেটে মানজার রানার অবদান কি, সেটা জানার তার উপায়টা আসলে কি, এবং সেই ক্ষেত্রে বিসিবি কি করছে? আমরা দেখেছি যে বিসিবির এখনো কোনো ওরকম কোনো মিউজিয়াম নেই, বা বিষয়গুলোকে সংরক্ষণ করে রাখা, প্রথম টেস্টের বলটা কোথায় আছে সেটাও তো আমরা জানি না। এই ব্যাপারে আপনি যদি বলেন। আসলে সবকিছুই আপনি বলে ফেলেছেন, নতুন করে বলার কিছু নেই। খন্দকার জামিল যে কথাগুলো বললেন সেটারই পুনরাবৃত্তি করা ছাড়া অন্য কিছু হবে না। আমি সেটা করতে চাই না। বিসিবি পরিচালক যারা আছেন তাদেরই জানা দরকার কিভাবে তারা শততম টেস্টটাকে স্মরণীয়, বাহ্যিকভাবে ফলাফল স্মরণীয় কিভাবে করে রাখবে, সেটা যদি ক্রিকেটারদের দায়িত্ব হয়, বাকি কাজ যেগুলো ছিল ইতিহাসের অনুষঙ্গ হয়ে থাকতে পারত, সেই পরিকল্পনাটা বিসিবির কর্মকর্তাদের নেওয়ার কথা। তারা কি নিয়েছেন তারাই ভালো বলতে পারবেন। শুধু দেখলাম যে বিসিবির কয়েকজন পরিচালক তারা গিয়েছেন শততম টেস্টের দর্শক হিসাবে, অতিথি হিসাবে, যে ভাষাই বলি না কেন। তবে হ্যাঁ, বাংলাদেশের যাদের হাত ধরে ক্রিকেটটা এগিয়ে গেল, অন্তত অতীত, খুব বেশি অতীতে না যায়, টেস্ট ক্রিকেটের ইতিহাসটা মনে রাখতে গেলেও অন্তত প্রথম অধিনায়ক যিনি ছিলেন তিনি তো বোর্ডের উপরই চালক, তিনি কেন গেলেন না, তিনি কেন যেতে পারলেন না, তিনি নিজে ভালো বলতে পারবেন। সুতরাং আমাদের বলা কঠিন। বাকি যারা অধিনায়ক ছিলেন তাদের সম্মান দেখিয়ে নিতে পারলে সেটাই বোধহয় আরো গৌরবের ব্যাপার হতো। আর আপনি মানজার রানার কথা বলছেন, অকাল প্রয়াত এক ক্রিকেটার, তার স্মরণে আমার জানা মতে শুধুমাত্র খুলনায় তার বাড়ির পাশে একটা স্টেডিয়ামের একটা স্ট্যান্ড নামকরণ আছে, সেখানে তার কোনো প্রতিকৃতি বা আমি যে ভাষাই বলি না কেন কোনো স্মৃতি বা ওই ধরনের তেমন কিছুই নেই। আর মিউজিয়ামের কথা বলছেন, সেটা তো আমি আগেই বলেছি যে আমাদের ক্রিকেট সংস্কৃতি যদি সমৃদ্ধ হতো তাহলে আপনাকে নতুন করে বলতে হতো না যে মানজার রানার জন্য কি করলো, বা মানজার রানা কে ছিল, আগামী প্রজন্ম কিভাবে তাকে মনে রাখবে। সেটা তো এখন ওই গুগলে সার্চ দেওয়া ছাড়া বাকি কোনো কাজ এখনো পর্যন্ত নেই। কিন্তু গুগলকেও সমৃদ্ধ করার দায়িত্বটা ছিল বিসিবির। আপনি শুধু একজন মানজার রানা না, আজকে আমরা শততম টেস্ট নিয়ে কথা বলি, আমার অভিষেক টেস্টের যে কয়েনটা দিয়ে টস হয়েছিল সেটা কোথায় আছে কেউ কি জানেন? সেটাও একটা বিশেষ কয়েনই ছিল, সেটার খোঁজ বোধহয় কেউ জানেন না। যে অভিষেক টেস্টে আমিনুল ইসলাম বুলবুল শততম প্রথম বাংলাদেশ হিসেবে 100 রানের ইনিংস খেললেন, সেই ব্যাটটা এখন লর্ডসে পড়ে থাকে, লর্ডস মিউজিয়াম। যে বাঙালির গৌরব, সেই বাঙালির তার মর্যাদাটা দিতে পারেনি, কিন্তু একজন ব্রিটিশ যারা আমাদের দেশ থেকে সবকিছু নাকি লুটে পুটেই নিয়ে গেছে, তারা কিন্তু বাঙালির শেষ ক্রিকেটীয় ঐশ্বর্য হিসেবে যেটা থাকতে পারে সেটাকে তারা ধারণ করলো, তারা জায়গা করে দিল, আমরা দিতে পারলাম না। সেই জায়গাটা আমাদের জন্য খুব বেদনাদায়ক। মোহাম্মদ আশরাফুল এই কলম্বোতেই অভিষেকে কনিষ্ঠতম 100 প্লেয়ার হিসেবে 100 করেছিলেন, তার ব্যাট কোথায় আমরা জানি না। অলোক কাপালি হ্যাটট্রিক করেছিলেন প্রথম বাংলাদেশি বোলার হিসেবে টেস্টে, তার বলটা কোথায় আছে কেউ জানে না। সুতরাং এত না জানার তথ্য যেখানে রয়ে গেল, সেখানে এই শততম টেস্টে কি হলো না হলো সেটাও হয়তো একদিন আর মানুষ মনে রাখবে না। খুব বেশি উৎসাহ দেখাবে বলে মনে হয় না, কারণ এখন অনেক বেশি গুগল নির্ভর, সার্চ করলেই পাওয়া যায়। এই চিন্তা চেতনাটা বোধহয় ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের মাথায় বেশি কাজ করে। জি, তাহলে ঘুরে ফিরে আবারও বলতে হয় যে বাংলাদেশে আসলে ক্রিকেটের ক্রেজ আছে, কিন্তু ক্রিকেটের কালচার এখনো সেভাবে আমরা গড়ে তুলতে পারিনি। ঠিক এই মুহূর্তে একজন দর্শক আছেন ফোনে আমাদের সাথে। দর্শক, আপনি আপনার নাম বলে যদি প্রশ্নটা করেন আমাদেরকে। আসসালামু আলাইকুম। জি, আমি চট্টগ্রাম থেকে মোহাম্মদ রুবেল। জি, আপনার প্রশ্ন। আমি আমাদের তিন মেহমানের কাছে জানতে চাচ্ছি যে ঘরোয়া লিগে আমাদের বাংলাদেশ বিপিএল যারা ভালো করে তারা কেন শ্রীলঙ্কা টেস্টে সুযোগ পায় নাই?
জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার প্রশ্ন বুঝতে পেরেছি, যারা ঘরোয়া ক্রিকেটে ভালো করছে তাদেরকে কেন জায়গা দেওয়া হচ্ছে না জাতীয় দলে, এমনটাই আপনার প্রশ্ন আসলে। সেই বিষয়ে আসলে আজকে আমরা আলোচনা করছি না, তারপরেও চেষ্টা করবে এ ব্যাপারেও কথা বলতে। সৈয়দ আশরাফুল হক, এবার আপনার কাছে জানতে চাই যে আইসিসিতে পরিবর্তন তো অবধারিত, কারণ শশাঙ্ক মনোহর তিনি চেয়ারম্যানের পদ ছেড়ে দিয়েছেন। হঠাৎ করে কি মনে করে তিনি এই পদ ছেড়ে দিলেন, মানে আপনার বিশ্লেষণটা এই ব্যাপারে কি, এবং এতে করে আইসিসিতে কি ধরনের প্রভাব পড়তে যাচ্ছে, সামগ্রিক ক্রিকেটে কি প্রভাব পড়তে যাচ্ছে? দেখেন, এই কথা বলার আগে আমি একটা জিনিস যোগ করতে চাই, যা জামিল বলল আবার ১৭তম টেস্ট। যখন প্রথম টেস্টটা ঢাকায় হয় তখন যারা ছিল কমিটিতে বা আয়োজনে, যা প্রেসিডেন্ট ছিল একজন, আমার মনে হয় হয়তো তাদের দুই একজনকেও দাওয়াত দেওয়া উচিত ছিল, যে বিশেষ করে যিনি সভাপতি ছিলেন, যে প্রথম টেস্টটা তার আন্ডারে খেলা হয়েছিল। যাই হোক, এটা হয়নি, দ্যাট ইজ নট ফর মি টু সে। এখন আপনি বলছেন আইসিসির, এটা আইসিসি শশাঙ্ক মনোহর যে একটা রিজাইন করেছে, এটা একটা, আমি মনে করি যে এটা একটা বহুত গুরুত্বপূর্ণ ব্যাপার। এটা কেন হলো, কারণটা কি? শশাঙ্ক মনোহর একজন লোক যিনি অতি কি বলবো, দক্ষ লোক, ইন্টিগ্রিটি অফ দি হাইয়েস্ট অর্ডার, আর সে কোনো আজে বাজে কাজ করে না আর কি। বিগ থ্রির বিপক্ষের মানুষ একদম। আর সে হলো একটা বিখ্যাত লয়ার ইন ইন্ডিয়া। তার বাবা ছিল অ্যাটর্নি জেনারেল। সে যা করে সে চিন্তা ভাবনা করেই করে, আর সে সঠিক কাজটা করে। সে কোনো পক্ষপাতী করে না, সে একদম একটা নিরপেক্ষ লোক আর কি। তো সে যখন রিজাইন করলো, রিজাইনটা করেছে একটা টাইমিং যে হয়েছে, যে সে পরশুদিন বিকেলবেলা রিজাইন করলো। ওর আগের দিন শোনা গেছে যা এই ক্রিকেট ইন্টারন্যাশনাল ক্রিকেট সার্কেলে, যে কলম্বোতে নাকি একটা মিটিং হয়েছে বিটুইন শ্রীলঙ্কান, বাংলাদেশ, জিম্বাবুয়ে আর ইন্ডিয়া। এই চার বোর্ড প্রধানরা সেখানে চার বোর্ড প্রধান কিংবা চার বোর্ডের প্রতিনিধি যারা ইন্ডিয়ার হয়তো সিইও ছিল আমার যদ্দূর খবর। তো এরা হয়তো একটা সিদ্ধান্ত নিয়েছে। এটা আপনারা জানেন যে আইসিসির একটা বিরাট ধরনের রদবদল হয়েছে 2014 সনে, ওয়েন গ্যাং অফ থ্রি যেটাকে বলা হতো, ইন্ডিয়া, অস্ট্রেলিয়া আর ইংল্যান্ড সব পাওয়ার নিয়েছিল। তারাই চেয়ারম্যান হবে, তারাই মেন কমিটিগুলোর, ধরেন ফাইন্যান্স কমিটি, মার্কেটিং কমিটি, ওগুলো সব চেয়ারম্যান তারাই বাই রোটেশন হবে। অন্যরা কোনো কাজই নেই এক্সেপ্টিং কামিং অ্যান্ড অ্যাটেন্ডিং মিটিংস। তিনজনের একটা কমিটি করা হয়েছিল, দ্য ওয়ার্কিং কমিটি। তারাই সিদ্ধান্ত নেবে, তারাই সব কাজ করবে। তো এবং যে সেকেন্ড যে বান্ডলিং অফ রাইটস হয়েছিল, যেটা হয়েছে ফ্রম 2015 টু 2023, 8 বছরের জন্য, এটাতে আইসিসি সংগ্রহ করেছিল $2.5 বিলিয়ন, এক্সক্লুডিং সাম স্পন্সরশিপ। আমরা মনে করি সব মিলিয়ে হয়তো $2.75 কিংবা $3 বিলিয়ন হবে শেষ পর্যন্ত। যাই হোক, তো এটার যে ভাগাভাগিটা হয়েছিল, এটার ভাগাভাগিটা একটা পিকুলিয়ার ভাবে হয়েছিল। এটা ইন্ডিয়ার কাছে ম্যাক্সিমাম যেত, তারপরে যেত অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের কাছে। বাকিগুলো অনেক কম অংশ পেত, পরবর্তীতে সেটা ভাগ হতো। হ্যাঁ, যেমনি ধরুন যে ইন্ডিয়া যদি 30% অফ দি পেত, অফ দি টোটাল কেক, বাংলাদেশ উড গেট ইভেন আই থিঙ্ক 0.8%। এবং শশাঙ্ক মনোহর এটার বিরোধী ছিলেন, তিনি টিকতে পারলেন। আপনি কি তাই ভাবছেন? উনি বিরোধী ছিলেন, এবং উনি আবার এটাকে রিঅ্যাডজাস্ট করে, ওই কমিটিতে আমাদের পাপন ভাইও ছিল, রিঅ্যাডজাস্ট করে তারা অর্থটাকে রিঅ্যাডজাস্ট করেছিল, যাতে যার জন্য ইন্ডিয়ার অংশটা অনেক কমে গিয়েছিল আর বাকি দেশের অংশগুলো বেড়ে গিয়েছিল। এটাকে আমার মনে হয় এটা যখন পাশ হয়ে যায় ফ্রম দি সিইসি অ্যান্ড দি ফাইন্যান্স কমিটি, এটা অ্যাপ্রুভ হবে আপনার এপ্রিল মাসের 23 তারিখ ইন দ্য বোর্ড। আমার মনে হয়, যেটা আমার ধারণা, যে এই চারটা দেশ হয়তো একত্র হয়ে তারা অন্য কিছু চিন্তা করার কারণে শশাঙ্ক মনোহর এটা আগে ভাগে প্রেডিক্ট করতে পেরেছেন, এবং সে কারণে তিনি সরে দাঁড়িয়েছেন। আমি আবারও আপনার কাছে ফিরবো। এই মুহূর্তে একজন দর্শক রয়েছেন, আপনি আপনার নাম বলে প্রশ্নটা যদি খুব দ্রুত করেন আমাদের। জি, আমি রফিক আজাদ বলছি ঢাকা থেকে। আমি জামিল ভাইকে প্রশ্ন করবো, সেটা হচ্ছে আজকের ম্যাচের 4 নম্বরে খেলানো হলো সাব্বিরকে। তো সাব্বির কি 4 নম্বরে খেলার উপযুক্ত ব্যাটসম্যান? আমার তো মনে হয় না।
গত ম্যাচে মুশফিক অনেক ভালো খেলেছে 4 নম্বরে, তাহলে সে আজকে কেন পিছিয়ে চলে গেল? আপনাকে কোচ যে রেডিক্যাল চেঞ্জ গুলো করতেছে এটা কি দলের উপকার করবে না ক্ষতি করবে? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা এই প্রশ্নের উত্তর নেব নিশ্চয়ই, কিন্তু তার আগে নিয়ম মাফিক আরেকটা বিরতি আমরা এই মুহূর্তে নিচ্ছি। আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন একাত্তর সংযোগে। ধন্যবাদ সাথে থাকার জন্য। একাত্তর সংযোগ আপনারা দেখছেন। খন্দকার জামিল উদ্দিন, আপনার কাছে একজন দর্শকের প্রশ্ন ছিল, সেই প্রশ্নের উত্তর খুব দ্রুত যদি দেন। হ্যাঁ, উনি সাব্বিরের কথা বলেছেন, অবশ্যই ওনার সঙ্গে আমি একমত। সাব্বিরকে আমাদের টু ডাউনে খেলানো মতো প্লেয়ার সাব্বির নয়। সে যেভাবে খেলে, যে ধরনের ক্রিকেট সে খেলে, তাতে আমার মনে হয় যে তার 7 নম্বর বা 8 নম্বরে ব্যাটিং করা উচিত। আর মুশফিক আমাদের বেস্ট ব্যাটসম্যান, যেটা আশরাফুল ভাই প্রথমেই বলেছে আলোচনা শুরুতে, যে তাকেই আসলে 4 নম্বরে ব্যাট করতে দেওয়া উচিত। টু ডাউনে আমাদের বেস্ট ব্যাটসম্যান মুশফিক, এবং মুশফিকই এই টেস্ট ম্যাচে অ্যাটলিস্ট টু ডাউনে তাকে ব্যাট করতে দেওয়া উচিত। জি, সৈয়দ আশরাফুল হক, আপনার কাছ থেকে একেবারে শেষ মন্তব্য জানতে চাইবো যে বাংলাদেশ ১৭তম টেস্ট ম্যাচ খেলছে। শুরুতে আপনি এই ক্রিকেট বোর্ডের সাথে সম্পৃক্ত ছিলেন, দেখতে দেখতে পথ চলা, এবং আমরা প্রায় 16 বছর কিছুদিনের ভেতরে 100টা টেস্ট ম্যাচ খেলে ফেললাম। মন্তব্য হলো আমি আমার জীবনে যে বাংলাদেশ ওডিআই খেলবে কিংবা টেস্ট ম্যাচ খেলবে, আমার জীবনে এটা আমি কোনোদিন ধারণাও করতে পারিনি। ধরেন আজ থেকে 30 বছর আগে কিংবা ওই সময়, যে এখন যে 100টা টেস্টও খেলে ফেললো, আমার প্রত্যাশার চেয়ে বেশি পাওয়া, প্রত্যাশা ছিল এর থেকে ভালো করার, হয়নি। বাট আমি মনে করি আমি বহুত আশাবাদী। আই এম অলওয়েজ অ্যান অপটিমিস্ট। আমি মনে করি আমরা ভালো খেলবো, এবং ভবিষ্যতে আমরা নিশ্চয়ই ভালো খেলবো। অগত্যা আপনার কাছ থেকে জানতে চাইবো যে পুরো পথ চলায় আপনি তো ক্রিকেটের পাশে ছিলেন, একেবারে পাশে ছিলেন আর কি, তো আপনার মূল্যায়ন? অগত্যা আপনি নিশ্চয়ই আমার প্রশ্ন শুনতে পেরেছেন। অগত্যা আসলে টেকনিক্যাল প্রবলেম, আমি আসলে আপনার কথা ঠিক মতো বুঝতে পারছি না। খন্দকার জামিল উদ্দিন, আপনাকে দিয়ে শেষ করতে চাই, এবং আপনি বলছিলেন যে এই ১৭তম টেস্ট এবং বাংলাদেশের পথ চলা পুরোটা তো আপনি দেখলেন, আপনার মন্তব্য? ১৭তম টেস্টে বাংলাদেশ দলকে অভিনন্দন। আশা করি তারা একটা ভালো ফলাফল অর্জনের মাধ্যমে এটাকে স্মরণীয় করে রাখবে। তার সঙ্গে আমি বাংলাদেশ, আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, বিশেষ করে আমার মাননীয় প্রধানমন্ত্রী। উনি একজন ক্রীড়ামোদী মানুষ, বিশেষ করে ক্রিকেটের প্রতি ওনার প্রচন্ড দুর্বলতাও রয়েছে। 100তম টেস্ট উপলক্ষে আমি মনে করি যে আমাদের একটা স্মারক ডাক টিকিট উন্মোচন করা উচিত, এবং একটা স্মারক মুদ্রা আমাদের বের করা উচিত, যেটা আমরা সব ক্রিকেট বোর্ডকে আমরা এটার 100তম টেস্টের স্মৃতি হিসাবে আমরা যাতে দিতে পারি, আমাদের সব অধিনায়কদের দিতে পারি, বোর্ডে যারা ছিলেন, যারা ১৭তম টেস্ট খেলছেন, যারা প্রথম টেস্ট খেলেছেন, যারা প্রথম বিভিন্ন সময় প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন, সবাইকে যাতে আমরা এই স্মারক ধাতব মুদ্রাটা দিয়ে আমরা যাতে তাদেরকে সম্মানিত করতে পারি, এই একটা আবেদন আমার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে থাকলো। এবং একই সাথে সেটা যেন আমরা সংরক্ষণ করতে পারি, সেই ব্যবস্থাটিও করা। আপনাকে অসংখ্য ধন্যবাদ সৈয়দ আশরাফুল হক, আপনাকে অসংখ্য ধন্যবাদ অগর মন্ডল, আপনাকেও ধন্যবাদ জানাতে চাই। এই ছিল আজকের একাত্তর সংযোগে। আবারও কথা হবে। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন।